শুভেচ্ছা, স্বাগত সন্ধ্যার মাছরাঙা সংবাদে। আপনাদের সঙ্গে আছি কাজী রওশনুরা সাকি। শুরুতেই গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের দ্বিতীয় দিনের আলোচনায় 29টি দল যোগ দিলেও অংশ নেয়নি জামায়াতে ইসলামী। আজকের আলোচনায় অর্থ বিল ও আস্থা ভোট ছাড়া সংসদ সদস্যরা স্বাধীনভাবে মতামত দিতে পারবে। সংবিধানের 70 অনুচ্ছেদে এমন সংশোধনের ব্যাপারে একমত হয় দলগুলো। সংসদের 4টি স্থায়ী কমিটির সভাপতি পদ বিরোধী দলকে দেওয়ার বিষয়েও মতৈক্য হয়েছে। পোলট্রি ফিডের দাম বেশি হওয়ার বিপরীতে মুরগির দাম কমে যাওয়ায় ব্যাপক লোকসানের আশঙ্কা করছেন খামারিরা। গেল এপ্রিলে প্রতি পিস ব্রয়লার মুরগির বাচ্চা 40 টাকা পর্যন্ত বিক্রি হলেও মে মাসে তা নেমে আসে 8 টাকায়। এ কারণে 2 মাসে প্রায় 1000 কোটি টাকা লোকসানের আশঙ্কা করছেন তারা। সংকট উত্তরণে বিভিন্ন শুল্ক প্রত্যাহারের দাবি জানিয়েছেন তারা। যাতায়াতে স্বস্তি এনে দেওয়ার আশ্বাস নিয়ে যাত্রা শুরু হলেও ততটা সফলতা দেখাতে পারেনি রাইড শেয়ার সার্ভিসগুলো। নানা অনিয়মের কারণে স্বস্তির বদলে বাড়িয়েছে ভোগান্তি। চালকদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে রেজিস্ট্রেশন না থাকা, ওভারটেকিং, অতিরিক্ত হর্ন ও ট্রাফিক আইন ভাঙার। রাস্তার মোড়ে মোড়ে মোটর সাইকেলের জটলা যান চলাচল ব্যাহত করার পাশাপাশি যাত্রীদের জন্য তৈরি করছে বিড়ম্বনা। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। রাজনৈতিক দলগুলোর সঙ্গে জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের দ্বিতীয় দিনের দিনব্যাপী সংলাপ শেষ হয়েছে। বিএনপি সহ 29টি দল ও জোট যোগ দেয় এই বৈঠকে, তবে তা বয়কট করেছে জামায়াতে ইসলামী। সংস্কার এবং জুলাই সনদের জন্য ঈদের আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে শুরু হওয়া দ্বিতীয় দফার আলোচনার দ্বিতীয় দিন ছিল আজ। এই বৈঠক বয়কট করেছে জামায়াতে ইসলামী। কারণ সম্পর্কে দলটি আনুষ্ঠানিকভাবে কিছু বলেনি, তবে লন্ডন বৈঠকের সঙ্গে এর সম্পর্ক রয়েছে বলে আভাস পাওয়া গেছে। আজকে শুরুতেই আলোচনা হয় সংবিধানের 70 অনুচ্ছেদ নিয়ে। অর্থ বিল ও আস্থা ভোট ছাড়া সংসদ সদস্যরা স্বাধীনভাবে দলের বিপক্ষে গিয়েও মতামত দিতে পারে এমন সংশোধনের বিষয়ে একমত হয়েছে দলগুলো। আস্থা ভোট এবং অর্থ বিলের বিষয়টি জাতীয় সনদে উল্লেখ থাকবে, সবাই স্বাক্ষর করতে পারবেন। রাজনৈতিক দলের ভেতরেও গণতন্ত্র চর্চার প্রশ্ন হিসেবে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জায়গা। সেখানে আজকে একটা ঐকমত্য তৈরি হয়েছে। বাংলাদেশের ইতিহাসে আজকে একটা উল্লেখযোগ্য দিন। পরের বিষয় ছিল সংসদের গুরুত্বপূর্ণ স্থায়ী কমিটিতে বিরোধী দল থেকে সভাপতি নিয়োগের বিষয়ে। এর মধ্যে পাবলিক অ্যাকাউন্টস প্রিভিলেজ কমিটি সহ গুরুত্বপূর্ণ কয়েকটি কমিটির সভাপতি পদে সংখ্যানুপাতিক ভিত্তিতে বিরোধী দল থেকে দেওয়ার প্রস্তাবে সম্মত হয় দলগুলো। পাবলিক অ্যাকাউন্টস কমিটি, প্রিভিলেজ কমিটি, এস্টিমেশন কমিটি, পাবলিক আন্ডারটেকিং কমিটি, অর্থাৎ জাতীয় সংসদের যে স্থায়ী কমিটিগুলো আছে সেগুলোর মধ্যে এই 4টি কমিটি সহ জনগুরুত্ব বিষয় সংক্রান্ত কমিটিগুলির সভাপতির পদ আসনের সংখ্যানুপাতে বিরোধী দলকে প্রদানের ব্যাপারে সকলেই একমত হয়েছেন। সংখ্যানুপাতিক পদ্ধতি অনুযায়ী এইখানে ওই স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হবেন, কয়েকটা জায়গায় সুনির্দিষ্ট করা সহ। তা আমরা মনে করি বামপন্থীরা এইটাও এই যে ভোটের গণতন্ত্র, সংসদীয় গণতন্ত্রের দ্বারাই এক ধাপ অগ্রগতি। এদিকে এই আলোচনায় কিছু দল ও সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছে এনসিপি। আমরা মনে করি জাতীয় ঐকমত্য কমিশন এখন যেই পদ্ধতিতে আগাচ্ছে, তারা নির্বাচনে এবং এই ঐকমত্য কমিশনে কোন কোন বিষয়গুলো থাকবে সেই বিষয়ে তাদের কিছুটা প্রশ্ন, তাদের অবস্থান প্রশ্নবিদ্ধ হয়। এবং বিএনপির যে প্রস্তাব করছে যে পরের সংসদে গিয়ে রেটিফাই হবে এই প্রস্তাবনাগুলা, সেই দিকে প্রধান উপদেষ্টার বক্তব্য কিছুটা একদিকে হেলে যায়। আজ আরও আলোচনা হয় সংসদের নারীদের 100 স্থায়ী আসনের বিষয়ে, যেখানে সবাই একমত হয়, তবে এর পদ্ধতি এবং নির্বাচন প্রক্রিয়া নিয়ে সিদ্ধান্ত হয়নি। আরও মতৈক্য রয়েছে প্রধান বিচারপতি নিয়োগের পদ্ধতি সংশোধনের বিষয়ে। এ বিষয়েও কোনো সিদ্ধান্ত আসেনি। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদের বিষয়ে নীতিগতভাবে কিছু কিছু দল আপত্তি জানিয়েছে। আমাদের যে মূল দাবি যে সংখ্যানুপাতিক পিয়ার পদ্ধতি নির্বাচন, সেই সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচন হোক এবং সেখানে নারীদের একটা পর্ষণ থাকবে।
সম্মানজনক পোর্শন থাকবে। নারীদের জন্য সংরক্ষিত আসন 100তে উন্নীত করা, প্রত্যক্ষ এই 100 আসনে যে নির্বাচন হওয়া উচিত, প্রত্যক্ষভাবে অধিকাংশ দল এ ব্যাপারে একমত। রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠক চলবে আগামী 19 জুন পর্যন্ত। নুরুন নাহার উইলি, মাছরাঙা সংবাদ, ঢাকা। ঢাকায় ভিসা প্রসেসিং কার্যক্রম পুনরায় চালু করায় অস্ট্রেলিয়াকে ধন্যবাদ জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বাংলাদেশে নবনিযুক্ত অস্ট্রেলিয়ার হাই কমিশনার সুসান রাইল আজ রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সাক্ষাৎ করতে এলে প্রধান উপদেষ্টা তাকে এই ধন্যবাদ জানান। এ সময় হাই কমিশনার জানান, ভিসা আবেদন অনলাইনে জমা দেওয়া যাবে। সাক্ষাৎকালে তারা অন্তর্বর্তী সরকারের চলমান সংস্কার প্রচেষ্টা, নির্বাচনের প্রস্তুতি, দ্বিপক্ষীয় বাণিজ্য সম্প্রসারণ এবং রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা করেন। জানান, আগামী মাসেই ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের বার্ষিকীতে জুলাই সনদ তৈরির কথা। নির্বাচনী সহায়তার বিষয়ে রাইল জানান, বাংলাদেশ নির্বাচন কমিশনের প্রাতিষ্ঠানিক, কারিগরি ও অপারেশনাল সক্ষমতা বাড়াতে ইউএনডিপির মাধ্যমে অস্ট্রেলিয়া 20 লাখ অস্ট্রেলিয়ান ডলার সহায়তা দেবে। গেল 2 মাসে প্রায় 1000 কোটি টাকার লোকসানে পড়েছে দেশের পোল্ট্রি খাত, এমন দাবি পোল্ট্রি অ্যাসোসিয়েশনের। মূলত অপরিকল্পিত উৎপাদন আর সমন্বয়হীনতার অভাবে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে মত তাদের। রঞ্জিবুল মিজানের রিপোর্ট। মোহাম্মদ সেলিম মুরগি পালন করছেন এক যুগেরও বেশি সময় ধরে। সপ্তাহ 2 আগে 11 টাকা দরে 800 ব্রয়লার মুরগির বাচ্চা তুলেছিলেন খামারে ভালো লাভের আশায়। তবে পোলট্রি ফিডের দাম বেশি হওয়ার বিপরীতে কমেছে মুরগির দাম, ফলে লোকসানের শঙ্কা করছেন এই খামারি। খাবারের দিক দাও, মুরগির রেট দিক দাও, বাচ্চার দিক দাও মিলাইয়া ইন টোটালে মনে করো আমার 80-90 টাকা লস হতে পারে। সেলিমের মতো উদ্যোক্তারা যেসব বাণিজ্যিক প্রতিষ্ঠান থেকে মুরগির বাচ্চা নেয় তারও দর কমেছে গেল কয়েক মাসে। ব্যবসায়ীদের হিসেবে প্রতি পিস মুরগির বাচ্চার উৎপাদন খরচ হয় 40 টাকা, যার বিপরীতে যা তারা বিক্রি করছেন 8 থেকে 10 টাকা দরে। বাচ্চা প্রতি 30 টাকা লোকসান ধরলে এক সপ্তাহে ক্ষতির পরিমাণ দাঁড়ায় 75 কোটি টাকা, আর খামার পর্যায়ে দর কমায় সাপ্তাহিক ক্ষতির পরিমাণ অন্তত 60 কোটি টাকা, আর ডিমের ক্ষেত্রে এই ক্ষতির পরিমাণ 14 কোটি। খাত সংশ্লিষ্টরা বলছেন, সব মিলিয়ে গেল 2 সপ্তাহে পোলট্রি খাতে লোকসানের পরিমাণ দাঁড়িয়েছে 1000 কোটি টাকার বেশি। ডেও চিক্স প্রডিউসার, ওদিকে হচ্ছে ব্রয়লার প্রডিউসার, ওদিকে হচ্ছে আপনার এগ প্রডিউসার, এই 3 গ্রুপের কালেকটিভ লস গত 2 মাসে 1000 কোটি টাকার উপরে ছিল। এমন অবস্থায় পোলট্রি ফিডের কাঁচামাল আমদানির উপর আরোপিত অগ্রিম আয়কর, কাস্টমস ডিউটি ও অন্যান্য শুল্ক আসছে অর্থ বছরের জন্য সম্পূর্ণভাবে প্রত্যাহারের দাবি জানিয়েছেন তারা। একই সাথে আয়কর হার সর্বোচ্চ 20% ও টার্নওভার কর 0.5% নামিয়ে আনার দাবি তাদের। পরামর্শ দিয়েছেন ক্ষতিগ্রস্ত ক্ষুদ্র ও মাঝারি খামারিদের জামানতবিহীন স্বল্প সুদে ঋণ সহায়তার পাশাপাশি স্বল্প ও দীর্ঘমেয়াদী পদক্ষেপ গ্রহণের। আমাদের প্রোডাকশন কমানো যাবে না, আমাদের প্রোডাকশন বেশি বাড়ানো যাবে না। এই দুইটাকে সমন্বয় রাখার জন্য সরকার এবং ইন্ডাস্ট্রি যৌথভাবে পরিকল্পিতভাবে এই ইন্ডাস্ট্রিটাকে পরিচালিত করা দরকার। আমরা একটা কার্যকরী রেগুলেটরি মনিটরিংয়ের মাধ্যমে যাতে বাচ্চার চাহিদা এবং সরবরাহটা ভারসাম্য বজায় থাকে সেই জায়গাটায় কাজ করব। তথ্য বলছে, গেল এপ্রিলে প্রতি পিস ব্রয়লার মুরগির বাচ্চা বিক্রি হয়েছে গড়ে 30 থেকে 40 টাকায়, আর মেতে তা নেমে দাঁড়ায় 8 থেকে 10-এ। একইভাবে এপ্রিলের তুলনায় মে মাসে সোনালী মুরগির বাচ্চা 10 থেকে 15 টাকা কমে বিক্রি হয়েছে দেশে। রঞ্জিবুল মিজান, মাছরাঙা সংবাদ, ঢাকা। যানজটের শহর ঢাকায় আরামদায়ক যাতায়াতের স্বপ্ন দেখিয়ে প্রায় 1 দশক আগে যাত্রা শুরু করে অ্যাপ ভিত্তিক রাইড শেয়ারিং কোম্পানিগুলো, কিন্তু সেই স্বপ্ন পরিণত হয়েছে ভোগান্তিতে। ইমাম হোসেনের ক্যামেরায় রিপোর্ট করছেন ফাহিয়ান হামিম। রাজধানীর পুরান ঢাকা থেকে উত্তরা পর্যন্ত যেখানেই যান না কেন, যাত্রী প্রত্যাশায় দাঁড়িয়ে থাকা মোটরসাইকেল চালকদের সারি চোখে পড়বেই। এদের মধ্যে হাতে গোনা কয়েকজন চাকরিজীবী কিংবা শিক্ষার্থী হলেও অধিকাংশই পুরোপুরি এই পেশার উপর নির্ভরশীল। একসময় তারা ছিলেন বিভিন্ন রাইড শেয়ারিং অ্যাপের সাথে যুক্ত, এখন অধিকাংশই অ্যাপ বন্ধ রেখে চুক্তিতে যেতে বেশি আগ্রহী। অ্যাপসের প্রবলেম হইতাছে, যাত্রী খুঁজতে হয়, ওটা তো কন্টাক্টে যায়, আপনার ভাড়াটা বেশি পাওয়া যায়। অ্যাপসটার জন্য ঝামেলা, অনেক কিছু লাইসেন্স দেওয়া লাগে, করা লাগে। অধিকাংশই নিয়ম না মানায় রাস্তার মোড়ে মোড়ে তৈরি হচ্ছে মোটর বাইকের জটলা,
যা যান চলাচল ব্যাহত করার পাশাপাশি যাত্রীদের জন্য তৈরি করছে বিড়ম্বনা। আমার বাইকেরা মানে রিস্কার চাইতেও খারাপ হয়ে গেছে। অ্যাপে করার আগেই হচ্ছে তারা জিজ্ঞেস করে কোথায় যাবে, ফোন দিলে আসে না, মানে ধইরা দেখা যায় যে ফোন কাইটা দেয়। ঢাকার যানজট ও গণপরিবহনে নৈরাজ্যের কারণে এক সময়ে জনপ্রিয় হয়ে উঠেছিল যে রাইড শেয়ারিং ব্যবস্থা, তা অল্প সময়ের মধ্যেই ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। ব্যক্তিগত গাড়ি নিজের ব্যবহারের ফাঁকে সুবিধামতো সময়ে যাত্রী বহনের সুযোগ করে দিতে 2017 সালে রাইড শেয়ারিং নীতিমালা করে সরকার। লক্ষ্য ছিল ব্যক্তিগত গাড়ি কমানোর মাধ্যমে যানজট কমিয়ে আনা। কিন্তু রাইড শেয়ারিং সার্ভিস চালুর পর থেকেই দেশে বাড়তে থাকে মোটরসাইকেল নিবন্ধনের সংখ্যা। 2016 সালের আগের 5 বছরে মোটরসাইকেল নিবন্ধন হয় 6.5 লাখের মতো, আর পরের 5-6 বছরে তা বেড়ে হয় প্রায় 3 গুণ। গাড়ি কিনে সে সড়কে নেমেই আসলে রাইড শেয়ারিং করছে, যেটা পেশা হওয়ার কথা ছিল না, কিন্তু রাইড শেয়ারিং এখন একটা পেশা হয়ে গেছে। ফলে সড়কে গাড়ি তো কমেইনি, আমি বলবো উল্টো আরও লাখ লাখ গাড়ি আসলে সড়কে নেমে গেছে। শহরের অলিগলি থেকে রাজপথ সর্বত্রই তাদের দাপট। রেজিস্ট্রেশন না থাকা, দ্রুতগতি, ওভারটেকিং, অতিরিক্ত হর্ন ও ট্রাফিক আইন ভাঙার অভিযোগও কম নয়। রাইড শেয়ারিং কোম্পানিগুলো এ নিয়ে কথা না বললেও পুলিশ বলছে সুনির্দিষ্ট অভিযোগ পেলে তারা ব্যবস্থা নেয়। রাস্তাঘাটে তাদেরকে থামিয়ে যাচাই বাছাই করা যে তারা আসলে চলছে কিনা বা বহির্ভূতভাবে চলছে সেটা যাচাই বাছাই করা, এটা অনেক সময় সম্ভব হয়ে ওঠে না। সমস্যা সমাধানে গাড়ির সংখ্যা নির্দিষ্ট করে দেওয়ার কথা ভাবছে বিআরটিএ। আমরা ডিটিসি এর সাথে বসবো, ঢাকা শহরে আমরা কতগুলো মোটরসাইকেল বা কতগুলো যানবাহন রেজিস্ট্রেশন দিব। দ্বিতীয় কাজ হওয়া দরকার যে এটা যে ভাড়ার চালিত মতো চলবে কিনা, যদি চলে তাহলে তার এই রেজিস্ট্রেশনটা কেমন হবে। রাইড শেয়ারিং এর জন্য 15টি প্রতিষ্ঠান বিআরটিএর নিবন্ধন নিলেও কার্যক্রম শুরু করেনি অনেকে। লোকসানে বন্ধ হয়ে গেছে কিছু প্রতিষ্ঠান, টিকে আছে মাত্র 2-3টি। ফাহিয়ান হামিম, মাছরাঙা সংবাদ, ঢাকা। আমার আমন্ত্রণ সন্ধ্যার মাছরাঙা সংবাদে। আজও নগর ভবনে মাননীয় মেয়র ব্যানারে মতবিনিময় সভা করেছেন বিএনপি নেতা ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। দুপুরে নগর ভবন মিলনায়তনে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসনিক কর্মকর্তা ও ওয়ার্ড সচিবদের নিয়ে এই মতবিনিময় সভা করেন তিনি। এ সময় নাগরিক সেবা নিশ্চিতের জন্য নানা নির্দেশনাও দেন। ঢাকা দক্ষিণ সিটির 70টি ওয়ার্ডের সচিব এই সভায় ছিলেন, যদিও এর আগে নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচিতে যোগ দিয়ে ইশরাক হোসেন জানান, আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণের আগে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়রের দায়িত্ব নেবেন না। তবে আন্দোলনের কারণে নাগরিকদের জরুরি সেবা যেন বন্ধ না হয় সেদিকেও নজর রাখার আহ্বান জানান তিনি। এ সময় স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া গণমাধ্যমে বিভ্রান্তিমূলক তথ্য প্রকাশ করেছেন উল্লেখ করে তিনি বলেন, আসিফ শপথ ভঙ্গ ও নৈতিক অধিকার হারিয়েছেন। আমি দুর্নীতি দমন কমিশনকে আহ্বান জানাতে চাই, আপনারা এখানে আসুন, এসে এখানে যতদিন এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া অফিস করেছে, কি কি দুর্নীতি করে গিয়েছে তার সমস্ত কিছু আপনারা তদন্ত করে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিন। কম সময়ের মধ্যে কিভাবে তারা এই পরিমাণ দুর্নীতিতে জড়িয়ে গেল এবং সেটার কি পরিণতি হওয়া উচিত, সেটার একটা দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। সরকারি চাকরি সংশোধন অধ্যাদেশ 2025 বাতিলের দাবিতে পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী আজও সচিবালয়ে বিক্ষোভ সমাবেশ করেছে সচিবালয় কর্মকর্তা কর্মচারী ঐক্য ফোরাম। বিক্ষোভের অংশ হিসেবে সকাল 11টার দিকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগ থেকে মিছিল নিয়ে সচিবালয় প্রদক্ষিণ করেন কর্মকর্তা কর্মচারীরা। পরে সংক্ষিপ্ত সমাবেশ থেকে আন্দোলনকারীরা জানান, আইনটি বাতিলের দাবিতে তারা যে আন্দোলন শুরু করেছেন তা প্রত্যাহারের কোনো সুযোগ নেই। ইতোমধ্যে একাধিক উপদেষ্টা বরাবর আইনটির বিভিন্ন নেতিবাচক দিক উল্লেখ করে স্মারকলিপি দেওয়া হয়েছে, কিন্তু সংশোধনের কথা বলে সময়ক্ষেপণ করা হচ্ছে। শেয়ারবাজারে কারসাজির মাধ্যমে 256 কোটি টাকার বেশি আত্মসাতের অভিযোগে বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসান সহ 15 জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন দুদক। দুদকের সহকারী পরিচালক সজ্জাদ হোসেন বাদী হয়ে আজ ঢাকার সমন্বিত জেলা কার্যালয়ে মামলাটি করেন। এজাহারে বলা হয়, প্যারামাউন্ট ইন্স্যুরেন্স, ক্রিস্টাল ইন্স্যুরেন্স ও সোনালী পেপার্স লিমিটেড এই 3 কোম্পানির কারসাজি করা শেয়ারে সাকিব বিনিয়োগ করে প্রতারণায় যোগ দেন। দুদকের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে সংস্থার মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন জানান, সাকিবের বিনিয়োগকৃত কোম্পানিগুলোকে কেন্দ্র করে বাজারে কারসাজি হয়েছে, এতে তার সম্পৃক্ততা পাওয়া গেছে।
ইরান ইসরায়েল সংঘাত দীর্ঘস্থায়ী হলে জ্বালানি ও সার আমদানিতে কিছুটা সমস্যা হতে পারে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। দুপুরে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে সাংবাদিকদের একথা বলেন তিনি। গ্যাস প্রাইস বা এলএনজি প্রাইস যদি বেড়ে যায় এটা উইল টেক কেয়ার অফ। আজকে যেটা দিলাম ওটা ওল্ড প্রাইসে ওরা কোট করেছে, ভাগ্য ভালো যে ওই প্রাইসে আমরা পাবো আপাতত। বাট আমরা অবজার্ভ করছি যদি যুদ্ধটা বেশি দিন চলে, এটা এফেক্ট যদি হয় তখন আমাদের উপর একটু প্রেশার পড়বে। তেহরানে অবস্থানরত প্রবাসী বাংলাদেশীয় দূতাবাস কর্মচারীদের শিগগিরই নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব রুহুল আলম সিদ্দিকী। বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ইরান ইসরায়েল সামরিক সংঘাত এবং প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিয়ে ব্রিফিংয়ে তিনি একথা জানান। এছাড়া প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা ও ক্ষতি এড়াতে সব ধরনের যোগাযোগ অব্যাহত রয়েছে জানিয়ে ভারপ্রাপ্ত পররাষ্ট্র সচিব বলেন, ঢাকা ও তেহরান হটলাইন চালু হয়েছে। পাশাপাশি ইরাক, সিরিয়া ও লেবাননে হটলাইন চালু আছে। এছাড়া মধ্যপ্রাচ্যের দেশগুলোর দূতাবাসকে সতর্ক করা হয়েছে। ইমিডিয়েট পদক্ষেপ হচ্ছে যে তাদেরকে আমরা তেহরান থেকে সরিয়ে যেখানে যত দূরত্বে গেলে নিরাপদে থাকতে পারবে আমরা সেই দূরত্বে তাদের বাসস্থান ভাড়া করে সেখানে আমরা রাখবো তাদের। এই মুহূর্তে ইরান ত্যাগ করার কোনো ব্যবস্থা নাই, যেহেতু বিমান যোগাযোগ বন্ধ এবং স্থলপথে হয়তো কষ্ট করে যাওয়া সম্ভব, কিন্তু তার নিরাপদ হবে না। সন্ধ্যার সংবাদ শেষ করছি, তার আগে গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনামগুলো আরও একবার। জাতীয় ঐকমত্য কমিশনের দ্বিতীয় ধাপের দ্বিতীয় দিনের আলোচনায় 29 দলের অংশগ্রহণ, যোগ দেয়নি জামাত। সংবিধানের 70 অনুচ্ছেদ সংশোধনে ঐকমত্য। পোলট্রি ফিডের দাম বেশি হওয়ার বিপরীতে মুরগির দাম কমে যাওয়ায় ব্যাপক লোকসানের আশঙ্কায় খামারিরা। সংকট উত্তরণে বিভিন্ন শুল্ক প্রত্যাহারের দাবি। নানা অনিয়মের কারণে স্বস্তির বদলে ভোগান্তি বাড়িয়েছে রাইড শেয়ার সার্ভিস। বেশিরভাগ চালক চলছেন চুক্তিভিত্তিতে, ট্রাফিক আইন ভাঙার অভিযোগ। এই ছিল সন্ধ্যার সংবাদে। দর্শক, রাস্তার ধুলো ও ধোঁয়া ফুসফুসের ক্ষতির কারণ হতে পারে, তাই জীবাণু ও ফুসফুসের সংক্রমণ থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন ফেস মাস্ক। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি কাজী রওশন আরা সাকি শেষ করছি সন্ধ্যার মাছরাঙা সংবাদ। এই দিন এইভাবে।